নমস্কার, এডুকেশন এমিনেন্স 2021 এই বিশেষ অনুষ্ঠানে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে গত কয়েক মাস ধরেই বলা যায় ভোটের সময়ও ইস্যু ছিল। এ রাজ্যের শাসক দল বলছে কেন্দ্র চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের ইস্যুতে তোলপাড় হয়েছে রাজনীতি। আবার বিজেপি অর্থাৎ শাসক দল কেন্দ্রের তারা বলছে পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গের শাসক দল চাকরি দিতে পারেনি। কিন্তু কর্মসংস্থান কি নেই? শুধুই কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা, নাকি বিকল্প কর্মসংস্থানও আছে? এই সময়ে যারা যুব প্রজন্ম তাদের সামনে কি আমরা অনেক দরজা খুলে দিতে পারি? এই নিয়েই আমাদের এই মুহূর্তে আলোচনা, কারণ খুব প্রাসঙ্গিক। লকডাউন হয়েছে, বহু মানুষের চাকরি গেছে, নতুন নতুন ছেলে মেয়ে তারা উঠে আসছে পড়াশোনা করে, তাদের ভবিষ্যৎ কি কোনো দিশা দেখাতে পারবেন? সেই দিশা নিয়েই আমরা অন্তত কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে নামজাদা, এ রাজ্যের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তারা রয়েছেন। এক এক করে পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। রয়েছেন গ্লোবাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল প্রফেসর সুদীপ্ত ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুধীর চন্দ্র সুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রফেসর ডক্টর ওম প্রকাশ শর্মা। দুজনকেই স্বাগত জানাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেন্ট অগাস্টিন এডুকেশনাল সোসাইটির প্রেসিডেন্ট জ্যানেট গাসপার চৌধুরী, আপনাকেও স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনস রিজেন্ট ফাউন্ডেশনের সিওও প্রফেসর সৌরভ অধিকারী, এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাডামাস ইউনিভার্সিটি, যেটা বারাসাতে অ্যাডামাস ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক্স ডিন অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স প্রফেসর নবীন দাস, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডক্টর পার্থ প্রতিম ভট্টাচার্য, আপনাকেও স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনার কাছেই যাব। ডক্টর দাস, আমি যেটা বললাম, আজকের দিনে একেবারে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দেশ, আমাদের রাজ্য, তাতে আপনি কি মনে করেন যে সত্যি কর্মসংস্থান আছে যুবদের সামনে? এই বিষয়ে আমি কিন্তু খুবই আশাবাদী। লোকে ভেবেছিল যে প্যান্ডেমিক হয়ে গেছে, হাউ আর দ্য ক্লাসেস গোয়িং টু বি ইফেক্টিভ, ছেলেরা বা ছেলে মেয়েরা স্কিল পাবে কি না, শুধু এডুকেশনটা দিলেই তো হবে না, স্কিলটাও তো দিতে হবে, নাহলে চাকরি কোত্থেকে পাবে। এই ব্যাপারে যেটা বললাম, আমি খুবই আশাবাদী। গত 10 বছর ধরে যদি আপনি দেখেন, আপনি যদি পার্টিকুলারলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টগুলো দেখেন, দেখবেন প্রচুর স্কিল ওরা বলছে, যেগুলো নতুন স্কিল, যেগুলো এখন খুবই রেলিভেন্ট। যেরকম ধরুন ডেটা অ্যানালিটিক্স, ক্লাউডের উপরে যে কাজ হচ্ছে, কম্পিউটার সায়েন্সে, ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্স, বায়োলজি, লিবারেল আর্টস, এগুলো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এই তিনটে একসাথে মিলেমিশে যা হয়েছে সেটা হচ্ছে নতুন নতুন প্রফেশন, নতুন নতুন চাকরির যোগান হয়েছে। অনেকগুলো ক্ষেত্রে নতুন চাকরি, যেগুলো আগে আমরা ভাবতেও পারিনি, সেই সব ক্ষেত্রে নতুন চাকরির যোগান হচ্ছে। তাই আমি এতে খুবই আশাবাদী। এই নতুন চাকরির যোগানের যেটা বললেন আপনি, আমি প্রফেসর সুদীপ্ত ভট্টাচার্যর কাছে যাব, যে নতুন চাকরির ক্ষেত্র তো শুধু আমার রাজ্যে নয়, ভারতে, বিদেশে আপনারা আগে যেরকম বাইরে থেকে সাড়া পেতেন, ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ইন্টারভিউ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা কি মনে হচ্ছে কঠিন, নাকি একই রকম আছে? আমার মনে হয় যে কঠিন নয়, এটা হয়ে গেছে যে আমাদের পরিস্থিতি ইমপ্রুভ কিছুটা করেছে। আমরা বাইরে থেকে এটা দেখতে হবে আমাদের, যে আমাদের রিকোয়ারমেন্টটা কীভাবে চেঞ্জ হয়েছে। যেমন উনি বললেন, ঠিকই বলেছেন উনি, যেটা হচ্ছে যে আমাদের যেগুলো ট্র্যাডিশনাল ফিল্ডগুলো ছিল সেটা এখন অনেকটাই মিশে গিয়ে হয়েছে কি, যেমন ডেটা অ্যানালিটিক্সের উঠেছে, সাইবার সিকিউরিটি উঠেছে। আমাদের নিজস্ব যেখানে গ্লোবাল নলেজ ক্যাম্প, যখনও আমরা এবছর ডেটা সায়েন্সের কোর্স শুরু করেছি,
এইগুলো যত আমরা করতে পারবো তত আমার মনে হয় চাকরির ক্ষেত্রে ছেলে মেয়েদের আরও সুবিধা হবে। প্লাস যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে চাকরি কোথায় করবে? চাকরি বিদেশে কি আমাদের দেশে কিংবা আমাদের এখানে চাকরির উন্নতি হচ্ছে, চাকরি এখানে রিকোয়ারমেন্ট, বিশেষ করে যে যখন কোভিড সিচুয়েশনে কি হয়েছে হেলথ কেয়ারের ব্যাপারটা আরও ভীষণভাবে এগিয়ে এসছে, হেলথ কেয়ারের সেখানে রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়েছে। তারপরে আপনার সাইবার সিকিউরিটি, যেখানে এখন ম্যাক্সিমামই আমাদের সব কিছুই অনলাইনে হচ্ছে এবং আমাদের ট্রানজাকশনও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অনলাইনেই করতে হচ্ছে, সেই জায়গায় যে সাইবার সিকিউরিটির একটা বিশেষ জায়গা দাঁড়িয়ে গেছে যেখানে কিন্তু ছাত্রছাত্রী সেরকম টেকনিক্যাল নোয়া নেই কিংবা আমাদের সেভাবে কোনো কিছুটা এখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিংবা এআইসিটি কিছুটা করছে, সেগুলো নতুন নতুন, কিন্তু এখনও সেভাবে শুরু করতে পারেনি। এইগুলোর উপর যদি আমরা আরও জোর দিই তাহলে নিশ্চয়ই কর্মসংস্থান আমরা কর্মসংস্থানের দিকে তো নজর দিচ্ছি এবং সেই দিশা দেখানোর চেষ্টা করব, কিন্তু আমি একটু যাই একটা বিষয়ে, সেটা হচ্ছে পার্থপ্রতিম ভট্টাচার্য, ডক্টর পার্থপ্রতিম ভট্টাচার্য, আপনার কাছে একটা জিনিস জানার চেষ্টা করব। আপনি দীর্ঘদিন ধরে দেখছেনও আমাদের এই রাজ্যের যে চিত্র বা ভারতের যে চিত্র, বারবারই অভিযোগ উঠেছে বহু সময়ে যে আমাদের ছেলেমেয়েরা বাইরে কেন চলে যায় পড়াশোনা করতে। আজকে সারা দিন ধরে আমরা এই যে এডুকেশন এমিনেন্স যে প্রোগ্রামটা করছি, তাতে এত ইনস্টিটিউশন থেকে, এত ইউনিভার্সিটি থেকে এত এত অধিকর্তা তারা আসছেন, কর্ণধাররা আসছেন, জায়গা কিন্তু অনেক বেড়েছে। আপনি কি একমত? পড়াশোনার জায়গা? হ্যাঁ দেখুন, আমি খুবই আশাবাদী। আপনি যদি নতুন এডুকেশন পলিসির কথা বলেন, হোলিস্টিক ডেভেলপমেন্টের ওপর জোর দেওয়া হচ্ছে, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ওপর জোর দেওয়া হচ্ছে, স্কিল ডেভেলপমেন্টের ওপর জোর দেওয়া হচ্ছে, যে ভোকেশনাল ট্রেনিং। আপনি যদি জার্মানিতে দেখেন 95% স্টুডেন্ট ভোকেশনাল ট্রেনিং করছে, যদি ইন্ডিয়াতে দেখেন কিন্তু এতদিন ধরে 4 কি 5% স্টুডেন্ট ভোকেশনাল ট্রেনিং করছিল। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ স্কোপ আসছে। আপনি যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয় আসছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আসছে, মেডিকেল কলেজ আসছে, তো সেটা ফার্মাসি হোক, ডিপ্লোমা হোক, ডেন্টাল হোক। আমার তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যে ধরনের উত্থাপন হয়েছে, বাইরে যাওয়ার আর সেরকম কোনো দরকার আছে বলে মনে হয় না। আমাদের এখানে যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে সবাই চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু করেছে, সেখানে মুক্স কোর্সকে একটা ভ্যালু দেওয়া হচ্ছে, অনলাইন ট্রেনিং চলছে, ব্লেন্ডেড লার্নিং সিস্টেম অলরেডি কার্যকর। তো আমার মনে হয় কিন্তু আজকে পশ্চিমবঙ্গ স্বয়ংসম্পূর্ণ। ম্যাম, একটা বিষয় হচ্ছে যে আজকে সরকার সবকিছু করতে পারে না, বেসরকারি সংস্থাকে আসতে হয় সব জায়গায়, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যে কোনো পরিষেবাতে। কিন্তু মানি পাওয়ার বলে একটা বিষয় আছে। তো লোকে বলে যে যাদের হাতে প্রচুর টাকা পয়সা তারা এই সমস্ত ইউনিভার্সিটি ইনস্টিটিউশনে ভর্তি করতে পারবে, কিন্তু যখন যে ছাত্রছাত্রী প্রচুর লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে তারপরে বেরোলো, সে কি প্রপার মানে আমি বলছি মেধাবী ছাত্র হয়ে বেরোতে পারে? আমার এখানে একটা বক্তব্য, সেটা হচ্ছে এক স্টেপ যদি আমি পেছনে দেখি, অ্যাওয়ারনেস লেভেলটা খুব কম। এবার একটা ইনস্টিটিউট নাম বা একটা ইনস্টিটিউটের ব্র্যান্ড দেখে যদি কেউ সেখানে জয়েন করে কিন্তু তার নিজস্ব একটা অ্যাপটিটিউড নেই ওইটা নিয়ে পড়াশোনা করতে, দেন দ্যার ইজ নো ইনস্টিটিউট দ্যাট ক্যান হেল্প। আলটিমেটলি একটা ম্যারেজ অফ অ্যাপটিটিউড, তারপরে আমি কি করতে ভালোবাসি আর বিশ্বতে কি দরকার, এই তিনটে যদি আমি একসাথে না করতে পারি, আই ক্যান বি ইন দ্য বেস্ট ইনস্টিটিউট এন্ড আই উইল নট সাকসিড। ঠিক। আমি সৌরভ অধিকারীর কাছে যাব, প্রফেসর সৌরভ অধিকারী, কি বলবেন এই বিষয়টি? মানে আপনি শিক্ষাদান করছেন, আপনি আপনার ইনস্টিটিউশনে লোকজন ছাত্রছাত্রী আসছে, তাদের প্রপার ওয়েটা কিভাবে দেখানো সম্ভব? যে চাকরির ক্ষেত্রে একটা পথ দেখাবো আমরা, আপনারা কিভাবে দেখান? এই প্রশ্নটা হচ্ছে অত্যন্ত যুগোপযোগী একটা প্রশ্ন। আর যে টপিকের ওপর যে কথা হচ্ছে তাতে আমরা কয়েকটা শব্দ শুধু বলতে চাই, যে পশ্চিমবঙ্গে আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ থেকে হয় ম্যানেজমেন্ট এডুকেশন নিচ্ছেন বা ইঞ্জিনিয়ারিং এডুকেশন নিচ্ছেন, টেকনিক্যাল এডুকেশন, সায়েন্স গ্র্যাজুয়েট হচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ সময় এটা। একটা আন্তর্জাতিক লাস্ট সার্ভেতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের যে প্লেসমেন্ট রেকর্ড, সেখান থেকে দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি এমপ্লয়েবল স্টুডেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেরোচ্ছে।
তাই পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিগত দিনেও তৈরি হয়েছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, লাস্ট দশকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ওয়েল ইকুইপড শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেকে আমরা চাই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গে থেকে পড়াশোনা করুক, পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক, আর মানি পাওয়ারটা আজকের দিনে কোনো সমস্যা নয়। কারণ লাস্ট আমরা দেখেছি গভর্নমেন্টের ক্ষেত্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ঠিক, ক্রেডিট ঠিক, কার্ড। ঠিক। এর ফলে আজকের দিনে কিন্তু শুধুমাত্র পড়াশোনা টাকা পয়সার জন্য আটকে থাকছে না, যে কোনো ছাত্রছাত্রী যে কোনো কোর্স ফিজে আজকে যে কোনো প্রতিষ্ঠানে পড়তে পারছেন। ঠিক। বা- এবং এই আর- কর্মসংস্থানের দিকে আমি যদি বলি, আরো একটা আলোচনার বিষয় উঠে আসতে পারে আমাদের মধ্যে। বহুদিন ধরে বাঙালিদের মধ্যে বিশেষ করে সরকারি চাকরির প্রতি একটা আলাদা আগ্রহ। সরকারি না বেসরকারি, কোন চাকরি বা কোন কর্মসংস্থানের দিকে আপনারা ঝুঁকতে বলবেন আজকের প্রজন্মকে? এই নিয়ে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আরো একবার এডুকেশন এমিনেন্স 2021 এই অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আমরা আলোচনা করছিলাম কর্মসংস্থান নিয়ে। এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করব ডক্টর ওম প্রকাশ শর্মা, প্রফেসর ডক্টর ওম প্রকাশ শর্মা। মিস্টার শর্মা, গভর্নমেন্ট জব অর প্রাইভেট জব? Very nice. I will answer in two segments, sir. First thing is, if you look into the government job, they don't need any skill because they have got proper set of segments which if you are eligible they will select, otherwise not. Now সরকারি looking into the কর্মচারীরা, আমাদের private, দর্শক যদি শোনেন, সরকারি কর্মচারীরা খেপে যাবেন। plus now coming to say private jobs, they need skills. Skills may be like, say for example, digital marketing is going on, smart cities are going on, autonomous and automation is being going on in the industries. So those kind of suppose a student wanted a government job, it's not bad. While traveling for his view to reach to the government job, within that span of time, if skill is being developed, then it will have an added asset to him whether he is working in government job or a private job. সৌরভ অধিকারী, আমার প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে আমরা যারা বেসরকারি সংস্থায় কাজ করছি, আমাদের অনেকেরই ছোটবেলা থেকে একটা বিষয় ছিল যে বেসরকারি সংস্থায় কাজ করব, চ্যালেঞ্জ নেব, অনেক বেশি উন্নতি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বেসরকারি সংস্থাতে আমার চাকরি কিন্তু নিশ্চয়তা নেই। সেইখান থেকে দেখুন, চাকরির নিশ্চয়তা আছে কিনা সেটা ঠিক করে তার মধ্যে থাকার স্কিল সেটস। কারোর মধ্যে যদি স্কিল সেটস থাকে, সে গভর্নমেন্ট সেক্টরও টপে পৌঁছাতে পারে, প্রাইভেট সেক্টরও সে টপে পৌঁছাতে পারে। আর একটা জিনিস হচ্ছে, লাস্ট শতাব্দীতেও যে পরিমাণ চাকরির তৈরি হয়েছে, অপরচুনিটি তৈরি হয়েছে, পুরোটাই তৈরি হয়েছে স্কিল সেটের উপর নির্ভর করে। সেটা ম্যানেজমেন্ট, সায়েন্স, টেকনোলজির হাত ধরে হতে পারে বা ডিফারেন্ট ওয়েতে হতে পারে। স্কিল সেট যদি কারোর মধ্যে থাকে, তার কোনোদিনও এই ভয় পাওয়ার জায়গাও তৈরি হয় না যে সে আর চাকরি থাকবে কি থাকবে না। আর গভর্নমেন্টের কাছে এতটা অর্থের যোগান নেই যে প্রত্যেককে গভর্নমেন্ট চাকরি দিতে পারবে। আমরা প্রত্যেকে যদি এন্টারপ্রেনিয়ার হতে পারি, নিজেরাই ছোট ছোট গভর্নমেন্ট তৈরি হয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই গভর্নমেন্ট চাকরি, প্রাইভেট চাকরি, এই প্রয়োজনীয়তাটাই আসবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের চাকরি নিজে নিতে পারবে এবং সমাজ গঠনের ক্ষেত্রে আপনি কি গুরুত্বপূর্ণ একমত ভূমিকা প্রফেসর পালন করবে। পার্থপ্রতিম ভট্টাচার্য? মনে হয় যে চাকরি সেটা গভর্নমেন্টই হোক বা প্রাইভেট সেক্টরই হোক, প্রথম হচ্ছে যে নিজের যোগ্যতাটা থাকা খুব জরুরি। সেটা নিজের নলেজ বেস হোক, সেটা স্কিল হোক, টেকনোলজিক্যাল স্কিল হোক, সেটা কমিউনিকেশন স্কিল হোক, সেটা নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হোক, তবেই কিন্তু একটা চাকরিতে উন্নতি করা যায় এবং নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আছে। কাজেই ইরেসপেক্টিভ অফ ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট জব অর প্রাইভেট জব, একটা স্কিল সেট থাকা কিন্তু খুব জরুরি। এবং নিজের যখন নিজের একটা যোগ্যতা থাকে, সেটা অনেক সময় থ্রু এক্সপিরিয়েন্স আরো বাড়ে, সেক্ষেত্রে কোয়ালিফিকেশনটা, আমার মনে হয় কোনো চাকরিতেই অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক। এইখানে ম্যাম, আপনারা যে ছাত্রছাত্রীদের তৈরি করছেন, তাদের দিশা দেখান কিভাবে? চাকরির, জবের দিশা দেখান কিভাবে? আমি আমার স্কুলের ক্ষেত্রে একদম। বলতে পারি, আমাদের একটা ফিউচার রেডি বলে প্রোগ্রাম আমরা স্কুলে চালাই। সেটা ছোট ক্লাস থেকে একটা কমিউনিকেশন স্কিলস, কিভাবে কথা বলতে হয়, কনফিডেন্স, পয়েজ, এই সব বাড়ানো, সেটা জুনিয়র ক্লাস থেকে করি। কিন্তু ক্লাস 9 থেকে 12 সেখানে আমরা পাথ দেখাই। আর এইখানে আমরা স্কুলে নানান প্রোগ্রাম করি, যেমন আমাদের একটা ক্যারিয়ার ফেয়ার হয়, অ্যান্ড আমরা হয়তো
কলকাতায় একমাত্র স্কুল যে ক্যারিয়ার ফেয়ার স্কুলের জন্য করি, যেখানে এনাদের মতো ইউনিভার্সিটি এসে স্টুডেন্টদের বলে যে এই ইউনিভার্সিটি পড়াশোনা করলে কি ক্যারিয়ার ফলো করতে পারো, বা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কি ক্যারিয়ারে ঢুকতে পারা যায়। ফর এক্সাম্পল, একটা হিস্ট্রি আর ম্যাথস দুটো একসাথে কি করা যায়? কিন্তু ক্রায়োডাইনামিক্স বলে একটা ক্যারিয়ার পাথ আছে, যেটা পলিসি মেকিং এর মধ্যে গভর্নমেন্টের জন্য খুব দরকার। ইউ নিড টু নো হিস্ট্রি, ইউ নিড টু বি গুড ইন ম্যাথস। তো বাচ্চারা তাহলে বুঝতে পারে যে আরে আমার তো এই দুটো খুব ভালো, আমি ফলো করতে পারি। বা কেউ যদি রান্না করতে ভালোবাসে আর কেমিস্ট্রি ভালো পড়াশোনা করে, ইউ ক্যান হ্যাভ আ ক্যারিয়ার ইন গ্যাস্ট্রো মাইক্রোবায়োলজি বাই ব্রিঙ্গিং বোথ টুগেদার। এইভাবে ওদেরকে আমরা একটু বোঝাতে পারি যে শুধু সায়েন্স নয়, শুধু আর্টস নয়, কত স্ট্রিম আছে এই নিয়ে পড়াশোনা। এইখান থেকে আরো একটা প্রশ্ন বাঙালিদের মধ্যে, বিশেষ করে আবার বলছি, চাকরি করব, এই চাকরি করার প্রবণতার কি এখন পরিবর্তনের সময় এসেছে? স্বাবলম্বী কিভাবে হব? আমি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে শিক্ষা নিলাম, স্বাবলম্বী হতে হবে। চাকরি না হয় নাই করলাম, আমি নিজেই কিছু করলাম, এমন কিছু যাতে আমি নিজের জীবন আমি নিজে চালালাম, কারো ওপরে নির্ভরশীল না হয়ে। এইটা কি বলছেন আমাদের সঙ্গে অতিথিরা যারা আছেন, এই নিয়ে আসবো একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এডুকেশন এমিনেন্স 2021 এই অনুষ্ঠানে আরো একবার আপনাদের জানাই স্বাগত। চাকরি করব না নিজে কিছু করব, এই লক্ষ্যটা, এই মানসিকতা কি পরিবর্তন হয়েছে যে চাকরি করব বাঙালির মধ্যে? আমি ডক্টর দাস আপনার কাছে যাব, যে আপনারাও কি, আপনার কাছে আমি শিক্ষাবিদ হিসেবে যদি প্রশ্ন রাখি, যে এটা কি কিছুটা পরিবর্তন হয়েছে বাঙালির মধ্যে? কথাটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, বিশাল কিছু পরিবর্তন হয়নি। বিশাল কিছু পরিবর্তন হয়নি, তার অনেক কারণই আছে, অনেক হিস্টোরিক্যাল কারণ আছে। বাঙালিরা আমার মনে হয় চাকরি করতে বেশি অভ্যস্ত, রিস্ক নিতে খুব একটা পারে না। এগুলো কিন্তু দিজ আর অ্যাজাম্পশনস অ্যাবাউট বেঙ্গলিজ। বাঙালিরা বাংলা ছেড়ে বাইরে যেতে চায় না খুব একটা, নিজের জায়গা ছেড়ে যায় না। অতএব আমি বলবো কিছুটা হলেও এখন আপাতত দেখা যাচ্ছে একটু পরিবর্তন হচ্ছে। এবার আপনারা যে সংস্থা, আপনারা যে প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে আপনারা কাজ করে চলেছেন, বড় প্রতিষ্ঠান, আপনাদের কাছে তো মানুষ কিছু আশা করে। আপনারা কি এরকম স্বাবলম্বী হওয়ার মতো পরামর্শ দেন, যে শুধু চাকরি নয়, নিজে কিছু করো? ইয়েস, আপনি এটাকে একটু অন্যভাবে ভাবুন, একটু ব্রডার স্কেলে। আ কান্ট্রি উইথ 1.35 বিলিয়ন পপুলেশন, ঠিক, চাকরি দেওয়ার ক্ষমতা কিন্তু গভর্নমেন্ট বা প্রাইভেটের নেই, যদি না নতুন নতুন সংস্থা আসে, নতুন নতুন অর্গানাইজেশন, নতুন নতুন কোম্পানি ক্রিয়েট হয়। তাই আমার মনে হয় যে কোনো ইনস্টিটিউশন, ইনক্লুডিং নিউ এজ ইনস্টিটিউশনস অ্যান্ড ইউনিভার্সিটিজ লাইক আওয়ার্স, আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট এন্ডিভার যে চাকরি তো তুমি পাবেই, স্কিলটা তৈরি হবে, তার চেয়েও বড় কথা যদি তুমি চাকরি দিতে পারো। ইনস্টেড অফ এ জব সিকার, ইফ ইউ ক্যান বিকাম আ জব গিভার। কিন্তু সেখানে ওই 5% ম্যাক্সিমাম 6%, বাট দ্যাট ইটসেলফ ইজ এ গুড নিউজ। আমার কিন্তু 95% ছেলে মেয়ে দরকার নেই এন্টারপ্রেনিউর হওয়ার, পারবেও না। কিন্তু ওই যে 5%, আর তার জন্য যে ইকোসিস্টেম তৈরি করা, ইনকিউবেশন সেন্টার তৈরি করা, কাউন্সেলিং করা, এন্টারপ্রেনিউরদের নিয়ে এসে তাদের সাথে তাদের মেন্টর করানো বা মেন্টরিং করানো, এইসবগুলো হচ্ছে। এইটা ম্যাম ছোটবেলা থেকে প্রয়োজন কিনা? না হলে আমরা যদি সাম্প্রতিক একটা খবর, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, যে ডোম, এনআরএস এ ডোম নিয়োগ হচ্ছে, সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্র, স্নাতকোত্তরের ছাত্রছাত্রী তারা অ্যাপ্লাই করছে। আমাদের কোথাও গাইডেন্সটা ছোটবেলা থেকেই হচ্ছে না বোধ হয়, যে আমি কোন চাকরি করব, কোন চাকরির জন্য আমি যোগ্য, এবং আমি স্বাবলম্বীও হতে পারবো কিনা। হ্যাঁ, নিশ্চয়ই এটা একদম ছোটবেলা থেকেই করা উচিত। এই না যে চাকরি কি করব, বাট ছোটবেলা থেকেই একটা স্কিল ডেভেলপমেন্ট, যেটা ডক্টর দাস বলেছেন, কনফিডেন্স বাড়ানো, রিস্ক টেকিং অ্যাবিলিটি, আর শুধু পড়াশোনায় না, নানা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যোগ দেওয়া। কেননা আমি ফুটবল যদি খেলি, সেখানে কিন্তু একটা টিমের সাথে খেলা, একটা উইন লস, এইসব শিক্ষা হয়। এই না যে ফুটবল খেলে কোনো শিক্ষা হয় না। তো আমরা ছোটবেলা থেকে যদি বাচ্চাদের শেখাতে পারি এই নানান স্কিল, ওরা যখন বড় ক্লাসে চলে আসে তখন এইগুলো ন্যাচারাল হয়ে যায়। তারপরে এন্টারপ্রেনার হওয়া বা চাকরি করা, সেটা তো ওদের যেটা
একটা প্যাশন, ওরা সেটা ফলো করবে। আপনার কাছে জানতে চাইব যে চাকরি না স্বাবলম্বী, নিজে 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 কিছু করব, নিজেই চাকরি কিছু, যেটা বললেন ডক্টর দাস, সেই জায়গা থেকে আপনারা কোনো রকম উদ্যোগ নেন কিনা? একদম, মানে শুধুমাত্র তো চাকরি করব এই মানসিকতা থাকলে সোসাইটি কখনোই এগোতে পারবে না, এটা থেমে যাবে। শুধুমাত্র মানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টেরও প্রচেষ্টায় সমস্ত কলেজগুলোর মধ্যে আইসিসি সেল তৈরি হয়েছে, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের প্রোগ্রাম চলছে। বেঙ্গল গ্লোবাল সামিটের পরে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় যে ধরনের বিজনেস সামিট হচ্ছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যেও, ইউথের মধ্যেও কিন্তু একটা এন্টারপ্রেনিয়ার হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। হয়তো আমরা কেউ লক্ষ্মী মিত্তাল হতে পারছি না, হয়তো হর্স নেওটি আর একটা তৈরি হতে একটু সময় লাগছে, কিন্তু ছোট ছোট করে ওয়া মোমোর মালিক কিন্তু তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডাসনেট টেকনোলজির মালিক তৈরি হচ্ছে, এসিসি কনস্ট্রাকশন কোম্পানির মালিক তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লার্নিং অ্যাপ তৈরি হচ্ছে, সফটওয়্যারের বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে। বাঙালির মধ্যে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউজ জার্নালিজমের ক্ষেত্রেও নতুন নতুন এন্টারপ্রেনিয়ার তৈরি হচ্ছে। বিভিন্ন ফুড সেক্টর, ফুড চেন মার্কেটিং, সেখানেও নতুন নতুন কিন্তু আপনার এন্টারপ্রেনিয়ার তৈরি হচ্ছে। আমরা যদি লক্ষ্য রাখি লাস্ট 5 বছরে এমএসএমই, এসএমই এই জায়গার মধ্যে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু যদি এন্টারপ্রেনিয়ার তৈরি হয় সেটা বাংলা থেকেই হয়েছে। এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃতিত্ব আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের কৃতিত্ব আছে। তারা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে প্রবণতা তৈরি করে। প্রফেসর সুদীপ্ত ভট্টাচার্য, তার মানে আমরা এই মুহূর্তে ভাবতে পারি, যেহেতু এখন অনলাইন একটা থ্রাশ চলছে, এই অনলাইনে আমি যদি কিছু করতে পারি, অনলাইনে বিজনেস করতে পারি, অনলাইনে আমি যদি অনলাইন থেকেই যদি আমি স্বাবলম্বী হতে পারি, এইটার দিকে জোর দেওয়া উচিত কিনা? ডেফিনেটলি এইটা একটা, তো এখন যেটা সিচুয়েশন যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষ তো যে সিচুয়েশনকে আমরা দেখেছি, ইতিহাসই বলছে যে যে কোনো সময় কোনো একটা দিক দিয়ে যখন আমরা কোনো আটকে গেছি, কিংবা যে কোনো এই করোনা পরিস্থিতি আমরা নর্মাল জীবনযাপন করতাম সেখান থেকে কিছুটা ডাইভার্টেড হয়েছি আমরা, সেখানে কিন্তু মানুষ অটোমেটিক্যালি তাদের একটা বাঁচার ইচ্ছা কিংবা অন্যান্য রুট খুঁজে নিয়েছে। তা আমরা যেটা দেখেছি প্রথমে যে অনলাইন এডুকেশন কিংবা আমরা ডিজিটাল মাধ্যমে প্রথম দিকে যে অতটা হয়তো ইউজ হতো না কিংবা কেউ কিছু করতো না, এখন কিন্তু মানে প্রথম থেকেই যে ডিজিটাল মাধ্যমে ইউজ করা এবং অনলাইনে কিভাবে আপনি দেখবেন ছোট ছোট বিজনেস যেমন অনলাইনে শুরু হয়ে গেছে, তারা করছে, মানে ছোট ছোট অ্যাপ বানাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আগে একজন দুজন ইউটিউবার পাওয়া যেত, এখন অনেক ইউটিউবার, অনেক প্রচুর ইউটিউবে দিচ্ছে। এবং আমার ছোটখাটো একটা বিজনেস কি তার প্রথম হচ্ছে ছোট একটা ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে দেখেছি কতখানি আমার শেয়ার লাইক হচ্ছে কিনা সেটা। সেই যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং যেটা হয়েছে সেটা কিন্তু একটা বিশাল দিক এই অনলাইনে। আমি প্রফেসর পার্থপ্রতিম ভট্টাচার্যর কাছে জানতে চাইবো যে উৎসাহটা আসলে এদিকেই দেওয়া উচিত কিনা, যে অনলাইনে হোক বা যে কোনো জায়গায় হোক, চাকরি তো ডক্টর দাস যেটা বললেন সরকারের পক্ষে সম্ভব নয়, বেসরকারি সংস্থার পক্ষে সম্ভব নয়, এত পপুলেশনকে চাকরি দেওয়া, নিজেরা কিছু করো, এইটাতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা, উৎসাহ দেওয়া উচিত কিনা? প্রথমেই বলি যে আমি কিছুটা হলেও আশাবাদী, কারণ আমি আমার নিজের দাদাকে কিন্তু দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে 5 বছর মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকার পরেও কিন্তু অ্যাজ অ্যান এন্টারপ্রেনার কিন্তু ভীষণ সাকসেসফুল। আচ্ছা, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল ডেডিকেটেড রয়েছে এবং সেখানে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট বা অন্যান্য চর্চা করা হয় এবং 25 থেকে 30টা স্টার্টআপ কিন্তু অলরেডি ডেভেলপ করেছে। আমি বোধহয় লাস্ট গতকালেরই কথা বলছি, ডেকান হেরাল্ড এতে কিন্তু এসছে, একটা কভার এসছে, সেখানেও দুজনই কিন্তু আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট যারা এন্টারপ্রেনারশিপ করেছে। এবং পার্টিকুলারলি এই অনলাইন সিচুয়েশনে আমার মনে হয় এটা একদিক থেকে একটা পূর্ববর্তী বক্তারা বললেন যেটা একটা নতুন স্কোপও খুলে দিয়েছে, নতুন নতুন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আসছে, ভার্চুয়াল ল্যাবরেটরি আসছে, হ্যাঁ। এবং ইউটিউব, আমার নিজের ছেলেকেও দেখছি ইউটিউবে খুব বড় চ্যানেল খুলেছে, 4000 4500 সাবস্ক্রাইবার, ওটা একটা নেশার মতো হয়ে গেছে। কাজে আমার মনে হয় যে আমি তো আশাবাদী। মিস্টার ওম প্রকাশ, প্রফেসর ওম প্রকাশ, এই অনলাইন বিজনেস, অনলাইন এডুকেশন, এইটাই যদি পরবর্তীকালে ইন ফিউচার। No, I am also optimistic what other people and speakers said. First thing is because since last 1.5 years you can say the pandemic is going on, and till what it will be there we don't know. We pray to God that Almighty that it will end up as soon as possible, but still
two things we have to do to change the society, either the students of West Bengal or all over India or throughout the world. First thing is, we should try hard to change their mindset. They should be very much adaptive that now pandemic has come, how to come out of this situation. Otherwise, if we are not able to handhold each other and change the mindset of the student, then the process and the progress of the humanity will stop. This is first thing. Now second thing is, if you look into the internet site and all those digital marketing or digital type of media, because now the digital era has started. First thing is, how digital era or digital technology can be made adaptive via engineering education, via MBA, via school, or whatever the different people have said. Though we have to look into what are the ways and means by which this type of digital mode of education can be imparted from our student to the young generation. Then and then we will be successful Right. towards making our student more digitally stronger and susceptible to adapt in the society. একদম ডিজিটাল হোক বা অন্য কিছুতে বাঙালির মধ্যে স্বাবলম্বী অনেকেই হয়েছেন, কিন্তু নিজে কিছু করব এই প্রবণতা বোধহয় এই প্যান্ডেমিক সিচুয়েশনে আরো বেড়েছে। হয়তো ঝড়ের গতিতে পরিবর্তন হবে না বাঙালির মানসিকতা, কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, যেটা ডক্টর দাসও বললেন, তাদের ইউনিভার্সিটিতেও দেখতে পাচ্ছেন। আমরা আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, বিরতির পর শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সেই পর্যায়েও থাকবে অনেক কিছু বিশ্লেষণ। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছিলাম, অন্ত্রপ্রেনার হব, এই রকম বাঙালির মানসিকতা কি সত্যি পরিবর্তন হয়েছে? এখানে কোর্স করানো হয়, সৌরভ অধিকারী রয়েছেন, আপনাদের ওখানে কোর্স রয়েছে অন্ত্রপ্রেনারশিপে? একদম একদম, কারণ এই ধরনের স্পেসিফিক কোর্সের খুব প্রয়োজনীয়তা ছিল। শুধু আমরা খাতায় কলমে বলবো যে আমরা উদ্যোগপতি তৈরি হও, আর আমরা সেগুলোর কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখাবো না, সেটা কিন্তু কোনোদিনও সম্ভবকর নয়। তাই এই কোর্সটাকে চালু করার জন্য মেন আমাদের উদ্যোগ যিনি নিয়েছিলেন, তিনি আমাদের চেয়ারম্যান অফ দ্য ট্রাস্টি ডক্টর নন্দন গুপ্তা স্যার। তিনি আমাদের সবসময় বলেছিলেন যে শুধুমাত্র একটা কারিকুলামের মধ্যে এই প্রোগ্রামটাকে না রেখে, তুমি শুধু ডিজিটাল মার্কেটিং বলে কোনো একটা কারিকুলামের মধ্যে কোনো একটা সাবজেক্ট না রেখে, তুমি এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের একটা স্পেসিফিক কোর্স করো, যেখানে তোমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারবে যে একজন উদ্যোগপতি হওয়ার স্বপ্নকে, তার ব্যর্থতার কাছ থেকে তাকে ফিরে আসার কাহিনীকে। এই ধরনের যদি কেস স্টাডি বেস আমরা না পড়াতে পারি, তাহলে কিন্তু কোনোদিন একটা উদ্যোগপতি তৈরি করা যাবে না। এই উদ্যোগপতি আমি যে হব, এর জন্য কোর্স আছে, এইটা কতটা মানুষ জানেন, কত ছেলে মেয়ে জানেন, এবং তাদের কতটা ইন্টারেস্ট আপনারা দেখছেন? স্যার, যেটা আমরা করেছি যে একদম যে আমাদের কেরিয়ার কাউন্সেলিং সেল, সেই কেরিয়ার কাউন্সেলিং সেল কিন্তু স্কুলে স্কুলে গিয়ে তারা কিন্তু ক্যাম্পেনিং করেছে। তারা যখন বিএসসি এগ্রিকালচারের কথা বলেছে, যখন বিটেক ডেটা সায়েন্সের কথা বলেছে, তখন কিন্তু তার সাথে সাথে এই কোর্সগুলোর কথাও তারা বলেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা সাড়া আসছে। একদিনে মাইন্ডসেটের কিন্তু পরিবর্তন সম্ভব না। গত বছরে আমরা ইউনিভার্সিটির পারমিশন পেয়েছি প্যান্ডেমিকের মধ্যে, এই ধরনের কোর্সেস আমরা চালু করেছি, আমরা কিন্তু সাড়া পাচ্ছি। এই সমস্ত কোর্সের ক্ষেত্রে আমরা দেখছি যে 60 আমরা যদি সিট অ্যালট করি, হয়তো ভর্তিটা শুরু হওয়ার সময় কিছুটা কম হচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সিট আমাদের ফিল আপ হয়ে যায়। প্রফেসর পার্থপ্রতিম ভট্টাচার্য, আপনি কি বলবেন? পার্থপ্রতিম ভট্টাচার্য, এটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ, এবং এই উদ্যোগ অনেকেরই, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি নেয়, আগামী দিনে বাঙালি উদ্যোগপতি হব, এই মানসিকতাই তো থাকবে তাদের মধ্যে। দেখুন, এটা দুভাবে করা যায়। যদি আমাদের কথা বলেন, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ একদিকে যেমন এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সেল রয়েছে, অন্যদিকে কিন্তু বিভিন্ন ক্লাব অ্যান্ড সোসাইটিজ রয়েছে। হার্ডওয়্যার ক্লাব রয়েছে, কোডিং ক্লাব রয়েছে, সায়েন্স ক্লাব রয়েছে, ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ সেল রয়েছে। এবং এই যে হার্ডওয়্যার ক্লাব বা অন্যান্য ক্লাবে নিজেরা কিন্তু হাতে কলমে কাজ করছে স্টুডেন্টরা, এবং প্রোডাক্ট ডেভেলপ করছে। রিসেন্টলি আমরা একটা প্রোডাক্ট সেল করলাম, নন কন্ট্যাক্ট সুইচিং সিস্টেম, কিন্তু ভীষণ সাড়া ফেলেছিল। আসামের একটা কোম্পানির কাছে আমরা টেকনোলজি সেল করলাম। তো সেটা সবসময় যে কোর্স থাকা তো নিশ্চয়ই ভালো, কিন্তু সবসময় যে ডাইরেক্টলি তার ইম্প্যাক্ট আসবে এরকম অনেক ইনডাইরেক্ট ক্লাবস অ্যান্ড সোসাইটিস থেকেও আসতে পারে। স্টুডেন্ট ক্যান বি মোটিভেটেড বাই এনি মিন। বেশ, আমি ডক্টর দাস আপনার কাছে যাব যে আপনারা কেন্দ্রীয় সরকারের অধীনে যে কোর্সগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে বা এই স্কিল ডেভেলপমেন্টের, সেইগুলো আপনারা করান, আমি যতদূর এর আগে জেনেছি। কিন্তু এটা যদি আরো বড় আসপেক্টে ছড়ানো যায়, যেটা ওনাদের মতো, সেইটা আপনারা ভাবনা চিন্তা করবেন কিনা? দেখুন, এন্টারপ্রেনারশিপকে যদি মাথায় রেখে আমরা এটাকে এগিয়ে নিতে পারি, সেটা হচ্ছে দ্যাট ইজ ওয়ান অ্যাঙ্গেল অফ ইট। লেট আস অলসো আন্ডারস্ট্যান্ড অ্যানাদার অ্যাঙ্গেল। এখানে আমরা আলোচনায় আছি এন্টারপ্রেনারশিপের একটা নতুন কনসেপ্ট
তৈরি হয়েছে মানুষের মাথায়, যেটাকে বলা হয় এন্টারপ্রেনিয়রশিপ। আমরা চাকরিতে ঢুকলাম, 2 বছর 3 বছর চাকরি করলাম, ঠিক। বাট ইফ আই হ্যাভ দ্য প্যাশন, ইফ আই হ্যাভ দোজ স্কিলস, আমি কিন্তু তারপরেও নিজের একটা বিজনেস তৈরি করতে পারি। আর আমার মনে হয় প্রচুর বিজনেস, অলমোস্ট 70 to 80% বিজনেস কিন্তু এইভাবেই তৈরি হয়। একটা 22 বছর বাচ্চা বা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ের জন্য হয়তো ওই রিস্কটা নিতে পারছে না, বিকজ টিল দেন হি অর শি ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফ্যামিলি। ঠিক ঠিক ঠিক। কিন্তু 5 বছর চাকরি করে তারপরে সে কিন্তু নিজের একটা পথ খুলে নিতেই পারে। ইনস্টিটিউশনের রোল হচ্ছে তাকে সেই সব স্কিলগুলো পড়াশোনার মধ্যে দিয়ে দেওয়া। এবং ম্যাম আপনাদেরও দায়িত্ব সম্ভবত যে ওদের সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের যোগাযোগ করিয়ে দেওয়া, যাতে উৎসাহ পায় ছোট ছোট ছেলে মেয়েরা উদ্যোগপতি হওয়ার। হ্যাঁ, সেটাই আমরা শুরু করেছিলাম 4 বছর আগে। দ্যাট ওনাদের মতো প্রফেশনাল বা যারা কলেজ চালায় বা নিজে প্রফেশনাল, ওরা এসে আমাদের স্টুডেন্টের লেকচার দেয়। আর এখন নানান জিনিস বেরোচ্ছে যে হোটেল ম্যানেজমেন্ট একটা আর ফুড অ্যান্ড বেভারেজ আলাদা। এখন তো সবাই তো মাস্টার শেফ দেখে একটা শিখে যাচ্ছে। তো আমাদের এই যে ক্লাস 4 থেকে শুরু হয় নন ফায়ার কুকিং, আগুন ছাড়া কিভাবে রান্না করা যায়। আর তারপরে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হোক বা ওনাদের মতো যারা বিবিএ করান, এরা এসে স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলে পথটা দেখায়। একদম। সুদীপ্ত ভট্টাচার্য, প্রফেসর সুদীপ্ত, সংক্ষেপে জানতে চাইব যে উৎসাহটা এখন কোন দিকে দেওয়া উচিত? উৎসাহটা অ্যাকচুয়ালি যেটা ম্যাডাম বললেন যে একেবারে স্কুল লেভেল থেকে, আমাদেরও যেমন গ্লোবাল নলেজ ক্যাম্পাসে আমাদের একটা স্কুল আছে, আমরা যে কৃষ্ণনগর পাবলিক স্কুল, আমাদের স্কুল লেভেল থেকে যদি একটা গাইডেন্স পাওয়া যায়, যে স্টুডেন্টদেরকে গাইডেন্স দেওয়া হয় যে কিভাবে তারা কোন লাইনে যাচ্ছে কিংবা কোন প্রফেশনটা চুজ করবে, সেটা তাদের মধ্যে। কারণ স্কুলে কি হচ্ছে যে এটা প্রথম কথা যেটা জানতে হবে যে মানে কেরিয়ারটা কিন্তু বাবা মাদের, অভিভাবকদেরও কিন্তু ঠিক, জানতে সচেতন হতে হবে। সচেতন হতে হবে। হ্যাঁ, যে একেবারে পুরো ঠিকভাবে কোন দিকে করতে হবে, আমার ছেলে মেয়ে কোন দিকে ভালো। আমার ছেলে মেয়ের প্রথম দরকার হচ্ছে রোজগার। সেই রোজগার চাকরি না নিজে, দুটোর মধ্যে বেছে নাও। একেবারে ঠিক, একদম। আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু একটা দিশা বোধহয় আপনাদেরকে দেখাতে পারলেন ওনারা। চাকরি তো আছেই, চাকরির বাজার আছে, কিন্তু সরকার বা বেসরকারি সংস্থা সবার দায়িত্ব নিতে পারবে না। তাই নিজেদেরও উদ্যোগ নিতে হবে, নিজেরাই কিছু করে দেখাই না, নিজেদের রোজগারের পথ নিজেরাই বাতলাই না। এই আশা রেখে নিশ্চয়ই বাঙালিদের মধ্যে এই সচেতনতা আসবে। শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। অনেক ধন্যবাদ প্রথমেই জানাবো পার্থপ্রতিম ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, দূর থেকে থাকার জন্য, এবং সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। শেষ করছি আজকের অনুষ্ঠান।